বন্ধুরা, গত ক্লাস পর্যন্ত আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো দেখেছিলাম। আজকের ক্লাস থেকে আমরা কয়েকটি নীতি নিয়ে আলোচনা করব, আর এখান থেকেই কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট আলোচনাগুলো বেশি শুরু হয়েছে। এই আলোচনাগুলো থেকে তোমরা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমাদের প্রথমেই যে নীতিটি আসে সেটি হচ্ছে আফবাও নীতি। তো আফবাও বেসিক্যালি কোনো বিজ্ঞানীর নাম না, এটা একটা জার্মান ওয়ার্ড। এটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ গড়ে তোলা। তো আমরা এই নীতিটা নিয়ে আলোচনা করার পূর্বে একটা ঘটনার মাধ্যমে আগাই। এখানে কি দেওয়া আছে, সোডিয়াম পরমাণুর আমরা জানি মোট ইলেকট্রন সংখ্যা কতটা, 11টা। তো মোট ইলেকট্রন সংখ্যা যদি 11টা হয়, আমরা কি জানি যে এই 11টা ইলেকট্রন জায়গা দেওয়ার জন্য আমার কয়টা শেল লাগবে। আমরা সর্বোচ্চ কোনো শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি 2n² পড়ে এসেছি আগের ক্লাসে। সো 2n² দেখো n = 1 বসালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় 2, মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। দ্বিতীয় শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এখানে যদি 2 বসাও তাহলে কত আসে, 2² 4 মানে 8। তার মানে প্রথম শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, অর্থাৎ দুইটা শেল মিলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 10। তাহলে সোডিয়ামের কি 11টা ইলেকট্রন জায়গা দেওয়া যাবে দুইটা শেলে? না। তার মানে আমাদের আরেকটা শেল অ্যাড করতে হচ্ছে। আরেকটা শেল অ্যাড করলে ধারণ ক্ষমতা আরও বেড়ে যায়। তৃতীয় শক্তি স্তরের নিজেরই ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমরা যদি এখানে 3 বসাও পাবে, 3 বসালে এটা পাবে কত, 18, রাইট? সো আমরা এইখান থেকে এই যে ভ্যালুটা পেলাম, 11টা ইলেকট্রন জায়গা দেওয়ার জন্য 3টা শেল দরকার, এটা আসলে এই সূত্র দিয়ে পেয়েছি। যাই হোক, তো আমরা এখন এই সূত্র ছাড়াও যদি দেখি, আমরা জেনে গেলাম যে 11টা ইলেকট্রন জায়গা দেওয়ার জন্য আসলে কয়টা শেল দরকার। আর শেল মানে কি, n = 3, অর্থাৎ তৃতীয় শেলের জন্য যদি দেখি, আমাদের এই n = 3-তে l কয়টা পাবো, l পাবো 0 1 2, দ্যাট মিনস 3টা। আর এই প্রত্যেকটা l আসলে কি ইন্ডিকেট করছে, s p আর d অরবিটাল সেট এই সংখ্যা, এই আকৃতিগুলো ইন্ডিকেট করছে। আমরা দেখে এসেছিলাম s অরবিটাল সেট হচ্ছে একটাই থাকে এরকম, p অরবিটাল সেটে p অরবিটাল থাকে 3টা, d অরবিটাল সেটে d অরবিটাল থাকে এরকম 5টা, রাইট? এখন এই 11টা ইলেকট্রনকে তুমি কিভাবে আসলে এই s অরবিটাল, p অরবিটাল আর d অরবিটালগুলোর মধ্যে জায়গা দিবে, এটাই হচ্ছে আমাদের এখনকার কাজ। অর্থাৎ আমরা এই 11টা ইলেকট্রন অরবিটালগুলোর মধ্যে কোনটাতে আগে পাঠাবো, আমি 11টা ইলেকট্রনের এটাকে আগে ফিল আপ করবো, নাকি এটাকে আগে ফিল আপ করবো, নাকি এটাকে আগে ফিল আপ করবো, কোনটাতে কয়টা করে পাঠাবো, এই জিনিসগুলো নিয়েই আমরা যে কনফিউশনে পড়ছি, সেই কনফিউশনটার উত্তরই দিবে আমাকে কে, আফবাও নীতি। কোনটাতে আগে দিব, কোনটাতে পরে দিব। অর্থাৎ আফবাও নীতি কী নিয়ে আছে, আফবাও নীতি হচ্ছে বিভিন্ন শক্তি বিশিষ্ট অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন বিন্যাস নিয়ে যে নীতি আলোচনা করে সেটাই আমার আফবাও নীতি। আর আফবাও নীতিটা কি, নীতিটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহের বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চাক্রমানুসারে প্রবেশ করবে, ইলেকট্রন সমূহ শক্তির উচ্চাক্রমানুসারে প্রবেশ করবে। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে প্রথমে ইলেকট্রনগুলো কম শক্তির অরবিটালে প্রবেশ করাবো, পরে ইলেকট্রনগুলোকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করাবো। মানে প্রথমে আমরা কম শক্তির অরবিটালগুলো ফিল আপ করবো, তারপরে উচ্চ শক্তির অরবিটালগুলো ফিল আপের দিকে যাব। তো আমরা যেহেতু শিখলাম আফবাও নীতি অনুসারে কোনটাতে আগে দিব, কোনটাতে পরে দিব, এখানে আবার একটা ব্যাপার আছে। তুমি কিভাবে বুঝবে কার শক্তি বেশি, এটার শক্তি বেশি না এটার শক্তি বেশি না এটার শক্তি বেশি? সো আমাদের এখন আরেকটা টার্ম আবার শিখতে হবে, সেটা হচ্ছে কি অরবিটালের শক্তি নির্ণয়, রাইট? তো অরবিটালের শক্তি যদি আমরা যাচাই করতে পারি, আমরা যদি জানি এটার কম শক্তি, এটার বেশি শক্তি, এটার আরও বেশি শক্তি, তাহলে আমরা বুঝতে পারবো এটাতে আগে দিব ইলেকট্রন, ফিল আপ হয়ে যাবে। আমরা জানি এস অরবিটাল ফিল আপ হওয়ার জন্য সর্বোচ্চ ইলেকট্রন কয়টা লাগবে, 2 × 2l + 1। সো আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পড়ে এসেছি আগের ক্লাসে। সো সর্বোচ্চ ধারণ ক্ষমতা পর্যন্ত ইলেকট্রন দিব, তারপরে বাকি থাকলে বাকিগুলো এখানে দিব, তারপরে বাকি থাকলে বাকিগুলো এখানে দিব। কিন্তু এটা কখন বুঝবো, যখন বুঝবো এটার শক্তি কম, এটার বেশি, তারপরে এটার। তো এই শক্তি যাচাই করার জন্য আমাদের আসলে একটা সূত্র আছে। এই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে n + l। n দিয়ে কি বোঝানো হচ্ছে, n দিয়ে বোঝানো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। l দিয়ে কি বোঝানো হচ্ছে, l দিয়ে বোঝানো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আমাদের ধারণা অলরেডি আমরা নিয়ে এসেছি। তো আমরা একটা সরাসরি ম্যাথের মাধ্যমেই আমাদের প্রশ্নটা বা আর থিওরিটা পড়ে ফেলবো। তো একটা ম্যাথই করে ফেলি আমরা। লেখা আছে একটি ইলেকট্রন আগে 3Dতে প্রবেশ করবে নাকি 4s-এ প্রবেশ করবে। অর্থাৎ তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে একটা ইলেকট্রনকে তুমি সাপ্লাই দিবে, এখন সাপ্লাই তুমি আগে 3Dতে দিবে নাকি আগে 4s-এ দিবে। তো এর জন্য আমার আসলে কি করতে হবে, 3D এর শক্তি বের করতে হবে, 4s এর শক্তি বের করতে হবে। সো 3D এর জন্য যদি কাজ করি, 3D এর জন্য n কত, 3, আর d মানে l কত,
2। সো 3D এর জন্য n আর l আমরা কিন্তু 3D থেকেই পেয়ে ফেলতে পারি, এগুলো খেয়াল রাখতে হবে। d এর জন্য l এর মান হচ্ছে 2। তো আমরা এখানে কিন্তু n প্লাস l যদি করি তাহলে আমরা পাচ্ছি কত 5, মানে 3D এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 5। আর একটা কথা বলে রাখি, এই 5 এগুলোকে শক্তি বললেও এগুলো কিন্তু জুল এককে শক্তি না, বেসিক্যালি এগুলো এক একটা নাম্বার, যেই নাম্বারগুলো দিয়ে এক অরবিটালের সাথে আরেক অরবিটালের শক্তি তুলনা করা যায়। এগুলো কিন্তু কোনো জুলে বা কিলো জুলের শক্তি মান নয়, এগুলো হচ্ছে তুলনার জন্য পাওয়া রাশিমালা। যাই হোক, তো এবার আমরা 4s এর ক্ষেত্রে যদি দেখি, 4s এর জন্য n কত 4 আর s এর জন্য l কত 0। সো আমরা যদি এখানে n প্লাস l করি, n প্লাস l করলে কি পাচ্ছি 4 প্লাস 0, মানে যেটা হচ্ছে আমার জন্য 4। তো আমরা যেহেতু দেখতেই পাচ্ছি এখানে n প্লাস l এর মান কার ক্ষেত্রে অল্প, মানে কার ক্ষেত্রে শক্তিটা অল্প, 4s এর জন্য না, 4s এর জন্য n প্লাস l এর মান কম এসেছে, 4 এসেছে। সো 4s লেস দেন 3D, মানে 4s এর এনার্জি 3D থেকে কম। আর আমরা যেহেতু আপ-বাউ নীতি অনুসারে পড়ে এসেছি, যার শক্তি কম তাকে ইলেকট্রন আগে সাপ্লাই দিব, সে ফিল আপ হয়ে যাওয়ার পরে উচ্চ শক্তির অরবিটালে আমরা ইলেকট্রন সাপ্লাই দিব। সো ইলেকট্রনটাকে প্রথমে 4s এ দিব, এরপরে পরবর্তী যদি ইলেকট্রন থেকে থাকে তাহলে সেটাকে 3Dতে পাঠাবো। সো আগে 4s ফিল আপ করতে হবে। তো এটা গেল আমাদের একটা প্রবলেম। এবার আসি আরেকটা প্রবলেম, সাথে সাথেই আমরা করে ফেলি। একটা ইলেকট্রন আগে 3Dতে প্রবেশ করবে নাকি 4Pতে প্রবেশ করবে? তো এই ক্ষেত্রে আমরা কি একইভাবে আমাদের কাজ আগাবো। সো আমরা 3D এর ক্ষেত্রে মোট শক্তি n এর মান 3, l এর মান 2, n প্লাস l বের করে ফেললাম, জাস্ট এটার মতোই করে ফেলেছি। আবার 4P এর জন্য n কত 4 আর p এর জন্য l কত হয়, l হচ্ছে 1। তাহলে 4P এর জন্য n প্লাস l যদি করো তাহলে n প্লাস l কত আসবে 4 প্লাস 1, মানে যেটা কিনা আমাদের জন্য কত 5। সো আমরা এই ক্ষেত্রে কিন্তু একটা কনফিউশনে পড়ে গেলাম, সেটা কি 3D এর জন্য n প্লাস l 5, 4P এর জন্য n প্লাস l 5। কিন্তু আপ-বাউ নীতি তো বলেছে আগে নিম্ন শক্তির অরবিটালে দিব, পরে উচ্চ শক্তির অরবিটালে দেবো, কিন্তু এখানে তো আমি শক্তিই যাচাই করতে পারছি না, কে বেশি শক্তি সম্পন্ন কে কম শক্তি সম্পন্ন, এটাই কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমাদের একটা কনক্লুশন আছে। কনক্লুশনটা কি, যদি কখনো দুইটা অরবিটালের n প্লাস l এর মান সমান হয়ে যায় তাহলে আমরা যেইটার ক্ষেত্রে n এর মান কম সেইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করাবো। এটা কখন? এটা কিন্তু সবসময় না, যখন আমাদের n প্লাস l সমান হয়ে যাবে, যেমন এই সিচুয়েশনটা দুইটারই n প্লাস l সমান হয়ে গেছে, তখনই আমরা যেটার n এর মান কম সেটাতেই আসলে ইলেকট্রন আগে পাঠাবো। তার মানে 4P আর 3Dর মধ্যে শক্তিমান সমান হলেও n এর মান কার ক্ষেত্রে কম? n এর মান কিন্তু আমার 3D এর 3, এখানে যেহেতু ছোট একটা ভ্যালু, সো n এর মান 3D এর ক্ষেত্রে কম। তো আমরা ইলেকট্রন এই ক্ষেত্রে কাকে আগে পাঠাবো, ইলেকট্রন কোনটাতে আগে ফিল আপ করবো, সেটা হচ্ছে 3Dতে আগে ইলেকট্রন ফিল আপ করবো, পরে আমরা 4Pতে ইলেকট্রন ফিল আপ করবো। তাহলে আমরা আপ-বাউ নীতি অনুসারে দেখো জেনে গেলাম আগে অরবিটালগুলোর মধ্যে কোন অরবিটালটা আগে ফিল আপ করবো, পরে কোন অরবিটালগুলো ফিল আপ করবো। তো আমরা এই আপ-বাউ নীতি অনুসারেই আসলে সিরিয়াল করি, যে আগে আমরা আসলে কোন অরবিটাল ফিল আপ করবো, পরে কোন অরবিটাল ফিল আপ করবো। আর এই সিরিয়ালটা হচ্ছে এরকম, আমরা যদি সবগুলো অরবিটাল নিয়ে এটার জন্য n প্লাস l বের করি, 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 তাহলে এই সিরিয়ালটা পাবো। এটা হচ্ছে সবচেয়ে কম শক্তি সম্পন্ন, এটা তার চেয়ে একটু বেশি শক্তি সম্পন্ন, এটা তার চেয়ে আরেকটু বেশি, এটা তার চেয়ে আরেকটু বেশি, এরকম করে সিরিয়ালগুলো এখানে করা হয়েছে। অর্থাৎ কম থেকে বেশি এইভাবে সিরিয়ালটা করা হয়েছে। এই সিরিয়ালটা তুমি এখানে মুখস্থ রাখতে পারো, বা একটা টেকনিক আছে মুখস্থ রাখার, টেকনিকটা হচ্ছে এটা। অর্থাৎ তুমি যদি এইভাবে সাজিয়ে তাদেরকে লিখো 1s 2s সবগুলোর s লিখলে, আর এটার একটা নিচে থেকে তুমি এখানে p গুলো লিখলে, এটার একটা নিচে থেকে তুমি d গুলো লিখলে, আবার এটার একটা নিচে থেকে তুমি f গুলো লিখলে, এভাবে যদি তুমি সাজিয়ে লেখো তাহলে এই অ্যারোগুলো দেখো, প্রথমে আমরা অ্যারো ওয়াইজ যাবো। সো আমাদের জিনিসটা হচ্ছে এরকম, আমাদের এরকমভাবে দেখতে পারি। সো আমরা প্রথমে এই অ্যারো যাব, তারপরে এরকম করে এসে এই অ্যারো যাব, তারপরে এরকম করে এই অ্যারো যাব, মানে স্নেকের মতো আমরা যাব। সো এটা হচ্ছে মুখস্থ রাখার টেকনিক আর কিছু না। সো আমরা স্নেকের মতো যদি যাই তাহলে যাওয়ার পথে যাদের যাদের পাচ্ছি তাদের লিখে ফেললেই আমরা কিন্তু এই সিরিয়ালটা পেয়ে যাব। সো যাওয়ার পথে যাদের পাচ্ছি, দেখো যাওয়ার পথে প্রথমে পেয়েছিলাম কাকে 1s, পরে কাকে পেয়েছি 2s, সো 2s, পরে কাকে পেয়েছি 2p, সো 2p, পরে কাকে পেয়েছি 3s, সো 3s, মানে সাপের মতো গেলে এই যাওয়ার পথে আমি যাদের পাবো তাদেরকে লিখে ফেললেই কিন্তু আসলে আমরা এই সিরিয়ালটা পেয়ে যাব। সো এই সিরিয়ালটা, এটা মুখস্থ করার টেকনিকটাও তোমরা দেখলে এই জায়গাটার মধ্যে। এখন আমরা এই সিরিয়াল অনুসারেই আসলে ফিল আপ করবো। ধরো তোমাকে বলে দিল কোনো একটা পরমাণুর
পারমাণবিক সংখ্যা তো আমাদের জানাই থাকে, সাধারণত প্রথম 30টার পারমাণবিক সংখ্যা কিন্তু একটু মুখস্থ করে ফেলতে হবে। সো পারমাণবিক সংখ্যা জানা থাকলে তুমি ইলেকট্রন বিন্যাস করবে। ইলেকট্রন বিন্যাস করার জন্য তুমি আসলে এই সিরিয়ালটা মেনটেন করবে। আর সিরিয়ালে কার ধারণ ক্ষমতা কতটুকু সেটা কিন্তু তোমার আগেই জানা হয়েছে গত ক্লাসে। এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কতটুকু? এস এ অরবিটাল থাকে একটা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2। এস এর 2টা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6টা। এস এ 2টা, পিতে আবার 6টা, এটাতে আবার 2টা, এটাতে আবার 10টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তো প্রত্যেকের ধারণ ক্ষমতাগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে একাধারে সিরিয়ালের সাথে, তাহলেই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। যেমন হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তো প্রথমে কাকে দিয়ে দেওয়া শুরু করবে? 1s, এটা তো একটা ইলেকট্রন, এটা ফিল আপও হয়নি, সো লিখলে। নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, তো 7টা ইলেকট্রন তুমি যখন দেওয়া শুরু করবে তখন তুমি এই সিরিয়াল অনুসারে যদি আঁকাও, তুমি এখানে সর্বোচ্চ 2টা দিতে পারবে, 2টা দিলে বাকি রইল 5টা, 5টার মধ্যে আরও 2টা এখানে দিতে পারবে, বাকি রইল 3টা, 3টার মধ্যে বাকি 3টা এখানে দিলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তাহলে কি আসে? 1s2, 2s2, 2p3। তো এভাবেই কিন্তু আসলে এই ইলেকট্রন বিন্যাসগুলো আসে। সো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে একইভাবে তোমরা করতে পারো। 11টা যেহেতু 2, 4, 10, 1, তার মানে 11টা এ পর্যন্ত আসবে, রাইট? সো আমরা এই সিরিয়ালটাই ফলো করলাম। তো আমরা এভাবে কিন্তু প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারি, জাস্ট পারমাণবিক সংখ্যাটা জানা থাকলেই আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দাঁড় করিয়ে ফেলতে পারবো। তো এখন আমরা আবহাওয়া নীতি অনুসারে আসলে ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারি, রাইট? কিন্তু আসলে কি পারি? এটার উত্তর পেয়ে যাব এই স্লাইডটার পরই। কপার আমরা জানি পারমাণবিক সংখ্যা কত? 29। সো কপারের ইলেকট্রন বিন্যাস তুমি যদি এই সিরিয়াল অনুসারে করো, জাস্ট এই সিরিয়াল অনুসারে করো, 2, 4, 10, তারপরে এখানে 12, 12, 18, 18, 20, 20 আর 10, 30, এই সিরিয়াল অনুসারে করো, তাহলে কি তোমার এতটুকু আসে, রাইট? সো এতটুকু পর্যন্ত তোমার আসবে। ইলেকট্রন বিন্যাসটা দেখতে এরকম দেখাবে, রাইট? সো এরকম কিছু থাকবে। আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখবে, ইলেকট্রন পাঠানোর সময় কিন্তু সিরিয়াল অনুসারে 4sটা আমার আগে ছিল, 3dটা আমার পরে ছিল। কিন্তু যখন আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তখন কিন্তু আমরা 3গুলোকে একসাথে লিখি, 4গুলোকে একসাথে লিখি। এটা কিন্তু লেখার নিয়ম এক জিনিস, আর পাঠানোর নিয়ম কিন্তু আরেক জিনিস। এটা কিন্তু লেখার সিরিয়াল, পাঠানোর সিরিয়াল না। পাঠানোর সিরিয়াল কোনটা? পাঠানোর সিরিয়াল কিন্তু এটা। এখানে দেখো 4sটা কিন্তু 3d এর আগে, বাট লেখার ক্ষেত্রে কিন্তু কি করা হয়েছে? লেখার ক্ষেত্রে কিন্তু আমার 4sটা পরে লেখা হয়েছে। যাই হোক, তো আমরা এরকম করে পাঠালে আমার এটা 9টা পর্যন্ত ফিল আপ হয়। কিন্তু এই যে এই ইলেকট্রন বিন্যাসটা, এটা কোন নীতি অনুসারে করলাম? এটা আবহাওয়া নীতি অনুসারে করলাম। কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটাকে আমি বলছি কি, এই ইলেকট্রন বিন্যাসটা ভুল। তো অনেকগুলো এমন পরমাণু আছে যাদের ইলেকট্রন বিন্যাস আবহাওয়া নীতি অনুসারে পুরোপুরি হয় না। যেমন এটার ইলেকট্রন বিন্যাসটা আবহাওয়া নীতি অনুসারে করলে এরকম কিছু হতো, বাকিগুলো যেমন করেছি আবহাওয়া নীতি অনুসারে করলে এটার ইলেকট্রন বিন্যাস এরকম হতো। বাট এটার ইলেকট্রন বিন্যাসটা ভুল, বরং এটা এই অবস্থায় সুস্থিত নয়। সুস্থিতি অর্জনের জন্য সে যেটা করে, এই ডি অরবিটালটাকে সে পূর্ণ করার জন্য সেই ইলেকট্রন একটা 4s থেকে নিয়ে নেয়। আগে কিন্তু 4s ফিল আপ হয়ে পরে 3d ফিল আপ হয়েছিল। 3dর জন্য বরাদ্দকৃত ইলেকট্রন ছিল কিন্তু 9টা ফিল আপ হলো। কিন্তু সে আবার কি করেছে? 4s এর 2টা ইলেকট্রনকে না রেখে একটা ইলেকট্রন 3d নিজে নিয়ে নিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে 3dটা 10 অবস্থা প্রাপ্ত হলে, অর্থাৎ পূর্ণ অবস্থা প্রাপ্ত হলে এইটা কপারের জন্য একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস এটার তুলনায়। আর আমরা জানি কোনো পরমাণু সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাই কপারের জন্য ফাইনাল ইলেকট্রন বিন্যাস হয় এটা। কিন্তু এটা যদি লিখি, এটাতে সুস্থিতি অর্জন হয় ঠিকই, কিন্তু আবহাওয়া নীতিটা কিন্তু মানা হচ্ছে না, তাই না? তো আবহাওয়া নীতির ব্যতিক্রম দেখা যাচ্ছে। তো এগুলো সব পরমাণুর ক্ষেত্রে দেখা যায় না আবহাওয়া নীতির ব্যতিক্রম। কিছু কিছু পরমাণু আছে যাদের ক্ষেত্রে সুস্থিতি অর্জনের জন্য আবহাওয়া নীতির ব্যতিক্রম দেখা যেতে পারে। তো সেই সকল ব্যতিক্রম বিশিষ্ট, আবহাওয়া নীতির ব্যতিক্রম বিশিষ্ট পরমাণুগুলো হচ্ছে, মৌলগুলো হচ্ছে এগুলো। সো তাদের ক্ষেত্রে এই যে এই কলামটা খুবই ইম্পর্টেন্ট। এই কলামটা আমাদের ইন্ডিকেট করবে যে আবহাওয়া নীতি অনুসারে কি ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল। মানে এটা যদি আবহাওয়া নীতি মানতো তবে কি ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল। আর এটা কি, এই টেবিলটা কি বোঝাচ্ছে? এই টেবিলটা বোঝাচ্ছে প্রকৃতপক্ষে যেই ইলেকট্রন বিন্যাসটা আসলে তারা পায়, প্রকৃতপক্ষে ইলেকট্রন বিন্যাস তার যেটা হচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে আমার ব্যতিক্রম। তো খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু এই টেবিলটাও যেমন মুখস্থ রাখতে হবে, এই কলামটা, আবার এই কলামটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। আর আরেকটা জিনিস, ইলেকট্রন বিন্যাস লেখার শর্টকাট নিয়ম তোমরা সবাই জানো যে আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পর্যন্ত লিখে তারপরে বাকিটা লিখলেই আসলে হয়ে যায়। পুরোটা লিখলেও পারো, কিন্তু পুরোটা লিখলে বড় হয় দেখে লিখি না। তো আমি এইখানে তোমাদের একটা জিনিস লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, কারণ এইখান থেকে প্রশ্ন হয়, মানে এখান থেকে প্রশ্ন আসেই। কারণ তোমাদের নিয়ম অনুসারে যেই ইলেকট্রন বিন্যাস সেগুলোও আসবে, সাথে একটা ব্যতিক্রম দিয়ে দিবে। আর ঘ নাম্বার প্রশ্ন সাধারণত এগুলো বলে দিবে
যে তোমাদের এইখানে কোন পরমাণুটি বা কোন মৌলটি আব্বাও নীতির ইলেকট্রন বিন্যাস মানেনি যুক্তি সহকারে উপস্থাপন করো, তখন কিন্তু তোমাদের শুধুমাত্র তার অরিজিনাল ইলেকট্রন বিন্যাস লেখার পাশাপাশি তার যেটা আব্বাও নীতি অনুসারে হওয়া উচিত ছিল সেটাও লিখতে হবে, মানে এটাও বলতে হবে সাথে এটাও বলতে হবে, মানে নীতি অনুসারে এটা প্রকৃতপক্ষে এটা, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস আব্বাও নীতি অনুসারে সে ইলেকট্রন বিন্যাস সাজায়নি। সো এভাবে বলে দিতে হবে তোমাদের। তো এটা একটু অবশ্যই পজ করে তোমরা লিখে রাখবে, বইগুলোতেও কিন্তু তোমরা এই জিনিসগুলো পাবে। তো আমরা দেখে ফেললাম যে সকল মৌলই আসলে আব্বাও নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস মেনে চলে না, তবে বেশিরভাগই আসলে আব্বাও নীতির ইলেকট্রন বিন্যাস মেনে চলে। তো যাই হোক, এবার আমরা চলে আসি, আমরা নাইট্রোজেন যেহেতু 7 ইলেকট্রন বিন্যাস এতটুকু, এটা স্বাভাবিক নিয়ম অনুসারেই হচ্ছে জানি। আমরা ইলেকট্রন বিন্যাস প্রকাশের যেই নিয়মটা দেখলাম সেটা আব্বাও নীতি ছিল। আব্বাও নীতিতে আমরা জেনেছি 1s ইলেকট্রন আগে দিব না 2s ইলেকট্রন আগে দিব, 2s ইলেকট্রন আগে দিব না 2p ইলেকট্রন আগে দিব, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়েছি। কিন্তু আমরা এখনও জানি না 2p এর মধ্যে, আরও আমরা জানি 2p একটা অরবিটাল সেট, অরবিটাল সেটের মধ্যে কয়টা অরবিটাল থাকে, 3টা অরবিটাল থাকে, তোমরা পড়ে এসেছো px py pz। কিন্তু আমরা কিন্তু এখন জানি না যে px এর মধ্যে ইলেকট্রন কয়টা দিব, py এর মধ্যে ইলেকট্রন কয়টা দিব, pz এর মধ্যে ইলেকট্রন কয়টা দিব। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এর জন্য আমরা এনার্জি ডায়াগ্রাম আকারে তাদেরকে একটু প্রকাশ করা শিখবো। এনার্জি ডায়াগ্রাম আকারে প্রকাশ করা বলতে বোঝাচ্ছে 1s এর শক্তি সবচেয়ে কম, 1s 2s 2p এর মধ্যে, তারপরে 2s এর শক্তি, তারপরে 2p এর শক্তি। আবার 2p এর মধ্যে কয়টা ভাগ আছে, 2p এর মধ্যে 2px 2py 2pz ভাগ আছে। সো এগুলো কি লিখলাম, শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম, সবচেয়ে কম শক্তি তাই নিচে এঁকেছি, এটা এনার্জি ডায়াগ্রাম, যত উপরে তত শক্তি বেশি। 2s তার চেয়ে তুলনামূলক শক্তি বেশি বিশিষ্ট, 2p আরও শক্তি বিশিষ্ট। বাট 2px আর 2py এখানে কি উপর নিচে এঁকেছি না, কারণ 2px 2py তারা সমশক্তি বিশিষ্ট, 2py 2pz তারা সমশক্তি বিশিষ্ট, এরা তিনজন একই হাইটে আছে, তার মানে এরা একই শক্তি বিশিষ্ট, ওর চেয়ে ওদের শক্তি বেশি, বাট ওদের আবার নিজেদের মধ্যে সমশক্তি বিশিষ্ট। আমরা আব্বাও নীতি অনুসারে যেটার উত্তর পেলাম সেটা হচ্ছে আগে নিচেরগুলো ফিল আপ করবো, পরে উপরেরগুলো ফিল আপ করবো। দ্যাট মিনস আগে আমরা নিচেরগুলো ফিল আপ করবো, পরে উপরেরগুলো ফিল আপ করবো। কিন্তু যাদের সমশক্তি সম্পন্ন বিশিষ্ট যেমন এদের ক্ষেত্রে যেহেতু আব্বাও নীতি খাটবে না, কেন, কারণ এদের ক্ষেত্রে তো সমশক্তি বিশিষ্ট, এদের ক্ষেত্রে আমি 3টা ইলেকট্রন কিভাবে দিব, আমি কি ওকে 2টা দিয়ে দিব, ওকে 1টা দিব, ওকে 1টা দিয়ে ওকে 2টা দিয়ে দিব, ওকে দিব না, কিভাবে আমি তাদেরকে ইলেকট্রন বিন্যস্ত করব, সেটা নিয়েই আমাদের এখন আলোচনা। সো আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, ইলেকট্রন বিন্যাস অনুসারে তাদেরকে কি করলাম, আমি 3টা ইলেকট্রন সুষমভাবে বন্টন করে দিলাম, সবাইকে একটা করে দিয়েছি। আর কোন মুখে স্পিনে দিয়েছি, সবাই অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে ঢুকেছে, রাইট। সো আমি তোমাদের বলেছি যে এই সাইনটা থাকার মানে একটা ইলেকট্রন, আর এই ইলেকট্রনটা কি বোঝাবে, অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন বোঝাবে। সো অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে তাদেরকে দিয়েছি। কিন্তু আমি তাদেরকে এইভাবে দেইনি, এমন কিন্তু করিনি 2px একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ দিয়ে 2py একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কিন্তু দেইনি। সো এটা কিন্তু ভুল নিয়ম। তো এই যে নিয়মটা, এই নিয়মটা আসলে কোথা থেকে এসেছে, সবাইকে সুষমভাবে বন্টন করে দিতে হবে, প্রথমে একমুখী স্পিনে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজে দিতে হবে, পরে তাদেরকে ক্লকওয়াইজ দিতে হবে, এই নিয়মটা এসেছে হুন্ডে নীতি থেকে। তো হুন্ডে নীতিটা নীতি আকারে যদি পড়ি, নীতিটা এরকম, সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন বিন্যাস হয় যেই নীতিতে, সেটা হচ্ছে হুন্ডে নীতি। আর আব্বাও নীতি কি ছিল, ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন বিন্যাস হয় যেই নীতিতে। খেয়াল রাখবে, অরবিটালের নিজের মধ্যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে কার নিয়মে, হুন্ডে নীতিতে। যেমন এরা নিজের মধ্যে 2p এর মধ্যে ইলেকট্রন বিন্যাস। নীতিটা কি, নীতিটা হচ্ছে সমশক্তি সম্পন্ন প্রতিটি অরবিটালের প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে দিতে হবে, যে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে দিতে হবে। এরপরে যদি আরও ইলেকট্রন থেকে থাকে তাহলে আমরা বিপরীত স্পিনে দেওয়া শুরু করব। তার মানে প্রথমে সবাইকে আগে ফিল আপ করতে হবে, তারপরে নতুন ইলেকট্রনগুলো ডাবল করে দেওয়া শুরু করতে হবে, প্রথমেই ডাবল করে দেওয়া যাবে না। তো হুন্ডের নীতি অনুসারে তোমাকে কিন্তু এরকম ইলেকট্রন বিন্যাস আসতে পারে। তো হুন্ডের নীতি অনুসারে যদি বলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে, তাহলে তোমার ধাপগুলো কি হবে, তোমার এইগুলো ক্ষতে আসে, ক্ষয়ের ধাপগুলো কি হবে। তো প্রথম ধাপ হবে তোমার যে অক্সিজেনের আব্বাও নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস লিখে ফেলা। তো লিখে ফেললে অক্সিজেন 8 দিয়ে 1s2 2s2 2p4। সো আব্বাও নীতি অনুসারে তুমি ইলেকট্রন বিন্যাসগুলো লিখে ফেলবে, এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে কি করবে, এরপরে তুমি এনার্জি ডায়াগ্রাম আঁকবে। এনার্জি ডায়াগ্রামে 1s 2s 2px 2py 2pz এগুলো দিবে। যেহেতু তুমি দেখতেই পাচ্ছ 2p পর্যন্ত গিয়েছে, তাই আমরা আর বক্স আঁকিনি উপরে। এরপরে তুমি ইলেকট্রন দেওয়া শুরু করবে। তো প্রথমে 1s ফিল আপ করবে, সো 1s তুমি 2টা দিয়ে দিবে। সো
এত কম শক্তি বিশিষ্ট এ আগে ফিল আপ হবে, তারপরে 2s ও আগে ফিল আপ হবে। এখন আসি সমশক্তি সম্পন্ন, এরা সমশক্তি সম্পন্ন, এদের জন্য আমার এখন কি হুন্ডে নীতি। এতক্ষণ আব্বাও নীতি দিয়ে করেছি, এখন হুন্ডে নীতি দিয়ে করব। তো হুন্ডে নীতি অনুসারে সবাইকে আসলে কি করব, একমুখী স্পিনে দিব প্রথমে। এরপরে কি ইলেকট্রন বাকি আছে না, আরও একটা 3টা দেওয়া হয়েছে, এখানে দরকার কয়টা, দেওয়া 4টা। তারপরের যেটা আছে সেটাকে আমরা ক্লকওয়াইজ স্পিনে আবার প্রথম থেকে দেওয়া শুরু করব। সো এটা আমার কি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কোন নীতি অনুসারে, হুন্ডের নীতি অনুসারে। তাহলে খেয়াল রাখবে এটা হচ্ছে আব্বাও নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস, আর এই ডায়াগ্রামটা হচ্ছে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। সো পরীক্ষার হলে যদি হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস আসে আর কেউ যদি এটা লিখে দেয় সে কিন্তু 0 পাবে, কারণ হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা আসলে। ঠিক আছে, সো এরকম করে অক্সিজেন ছাড়াও তোমাকে বিভিন্ন জিনিস জানতে চাইতে পারে। সো আমি কয়েকটা প্রবলেম দিয়ে দিচ্ছি। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি অনুসারে, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আব্বাও নীতি অনুসারে প্রথমে লিখে ফেলবে, তারপরে এই ডায়াগ্রামটা ফিল আপ করবে। সো তোমরা নিজেরাই বুঝে নিবে যে কীভাবে আসলে ভাইয়া ফিল আপ করেছে। তো তোমরা অবশ্যই পজ করে এগুলো দেখে নিজেরা খাতায় তুলবে, খাতায় তুললে নিজেরা চিন্তা করবে। একইভাবে তোমাকে যদি বলে হুন্ডের নীতি অনুসারে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমাদের প্রথমে লিখে ফেলতে হবে আব্বাও নীতি অনুসারে যেটা। তারপরে আমরা ডায়াগ্রাম আঁকতে হবে, ডায়াগ্রাম আমরা আঁকলাম, ডায়াগ্রাম আঁকলে আমরা এরকম কিছু পাবো। সো তোমরা অবশ্যই নিজেরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আরও জিনিসগুলোর আইডিয়া ক্লিয়ার হবে। তো আমরা ফাইনালি একটা মজার মাধ্যমে আমরা এই জিনিসটা শেষ করব। হুন্ডের নীতিটা এরকমভাবে চিন্তা করা যায়, দেখো এখানে কি একটা পাবলিক ওয়াশরুম আছে, পাবলিক ওয়াশরুমের মধ্যে ধরো সবাই এখানে তাদের প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। সো এই প্রকৃতির ডাকে যে সাড়া দিচ্ছে তারা দেখো একটু খেয়াল করো। তো প্রথম মানুষ, দ্বিতীয় মানুষ, তোমরা ধরো যখন যাবে তখন সাধারণত এরকম কয়েকটা ওয়াশরুম পেলে তোমরা সাধারণত কি একজন আরেকজন থেকে দূরে থাকতে চাবে না, সো পাশাপাশি তো থাকতে চাবে না, কিন্তু যখন আর পারা যাচ্ছে না তখনই কিন্তু পাশাপাশি থাকা শুরু হবে। তার মানে এটা কিন্তু হুন্ডে নীতির মতো তুলনা করা যায়। খুব বেশি প্রয়োজন না হলে জোর বাঁধার দরকার নেই। তার মানে কি প্রথমে একমুখী স্পিনে সবাই আলাদা আলাদা বসবে, আলাদা আলাদা যাবে, তারপরে যদি জায়গা না থাকে আরও একজন চলে আসে তাহলে তার কিছু করার নাই, সে তারপরে মাঝখানে আসতেই হবে। সো এটা একটা হুন্ডের নীতির মতোই জিনিস। সো হুন্ডের নীতি মনে রাখার জন্য এই গল্পটা তোমরা মনে রাখতে পারো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।